আমরা আজকে জ্যামিতি শুরু করব। আমরা যে জিনিসটা শুরু করতে চাচ্ছি জ্যামিতি, একদম ফার্স্ট যে চ্যাপ্টার, আমরা সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব জ্যামিতির। সেটা হচ্ছে রেখা ও কোণ। আর ওইটাকে আমি সরল রেখা বলতেছি, তার মেইন কারণ হচ্ছে আমরা এখানে ফোকাস করব সরল রেখাটাকে। তো এই ক্ষেত্রে জ্যামিতি, এই জ্যামিতিটা আমরা সবাই জানি, ক্লাস 1-2 এর বাচ্চাদেরকে যেটা পড়ানো হতো, যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। তার মানে ভূমি পরিমাপ করার জন্য এই জ্যামিতিটা ইউক্লিড থেকে আবিষ্কার করা হয়। তো আমরা এই জ্যামিতির আজকে একদম ডিপলি পড়াশোনা করব। তো এই ভূমি পরিমাপ নিয়েই কিন্তু জ্যামিতি পড়ে নাই। এই জ্যামিতির বিস্তার আলোচনা এখন আমরা ত্রিকোণমিতি থেকে আরো ডিপলি ক্যালকুলাস পর্যন্ত ছাড়িয়ে গেছে। ক্যালকুলাসের একটু ব্যাপার রয়েছে, যারা জানি না তারাও একটু পরবর্তীতে আমরা অবশ্যই ক্যালকুলাসটা নিয়ে অনেক আলোচনা করব। কারণ হচ্ছে নিউটনের একটা বড় আবিষ্কার হচ্ছে ক্যালকুলাস। আমরা বিজ্ঞানী নিউটনের যে নিউটনকে চিনি, ওই নিউটনের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাস পর্যন্ত এই জ্যামিতি রয়েছে, অর্থাৎ এই জ্যামিতির আলোচনা আমাদের বুঝতেই হবে। তো আজকে আমরা শুরু করতেছি জ্যামিতি। জ্যামিতি হচ্ছে ভূপরিমাপ, অর্থাৎ আমরা ভূমি পরিমাপের জন্য জ্যামিতিটা তৈরি হলেও এটা এখন আর ভূমি পরিমাপের জন্যই পড়ে নাই। এর আলোচনা এখন একদম ক্যালকুলাস পর্যন্ত ছাড়িয়ে গেছে। তো আমরা একদম বেসিক থেকেই শুরু করতেছি। যে প্রথম কথা হচ্ছে বিন্দু কি। আমরা প্রথম এক নাম্বার জিনিস পড়বো বিন্দু। আমরা বিন্দুটা পড়বো। তো বিন্দুটা কি, এই বিন্দুটা আমাকে জানতে হবে। এই বিন্দুটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দৈর্ঘ্যও নাই, এর প্রস্থও নাই, এর উচ্চতাও নাই। তাহলে এই বিন্দুর তিনটা জিনিস নাই, হাইট, ওয়েট এবং লেন্থ। তার মানে আমরা হাইট, ওয়েট, লেন্থ, অর্থাৎ আমরা হাইট, ওয়েট, লেন্থ এই তিনটা জিনিসই পাবো না। তার মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তো এই তিনটা জিনিসই নাই। তাহলে বিন্দুর আছে কি? বিন্দুর আছে শুধুমাত্র অবস্থান বা অস্তিত্ব। তার মানে একটা জায়গা দখল করে জাস্ট, কিন্তু এর দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই। তো এই ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসতে পারে, যে বিন্দুর নিচের কোণটি অনুপস্থিত বা নিচের কোণটি বিন্দুর ভিতরে রয়েছে, তাহলে সেটা হচ্ছে অবস্থান। তাহলে আমরা একটা বিন্দুর ভিতরে পাবো কি? অবস্থান। অবস্থান ছাড়া আর কিচ্ছু বিন্দুর ভিতরে নাই। তাহলে আমরা একটা বিন্দুর সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে সেই সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান বা অস্তিত্ব রয়েছে, তাকে আমরা বিন্দু বলি। তাহলে বিন্দুর ব্যাখ্যাটা আমরা দিতে পারি এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটা জিনিস নাই, জাস্ট অবস্থান আছে। তো বিন্দুর পর আমরা দুই নাম্বার যে জিনিসটা পড়বো, এই 2 নাম্বার হচ্ছে রেখা অংশ, রশ্মি। তাহলে আমরা 2 নাম্বার যে জিনিসটা পড়তেছি, 2 নাম্বার জিনিসটা হচ্ছে রেখা অংশ আর রশ্মি। তো এই তিনটা জিনিসের মাঝে পার্থক্য কি? কেউ কি বলতে পারবেন? একটু কমেন্টে বলেন তো, এই তিনটা জিনিসের মাঝখানে মেইন পার্থক্যটা কি? এই তিনটা জিনিসের মাঝে মেইন পার্থক্যটা কি? আমরা দেখব রেখা অংশ, রশ্মি। এই তিনটা জিনিস কি আমরা সেম, নাকি পার্থক্য আছে? বা পার্থক্য থাকলে মেইন পার্থক্যটা কি? কাইন্ডলি একটু কমেন্ট করুন। কারণ হচ্ছে আমরা যখন 6-7 উপপাদ্য পড়তাম, তখন ম্যাক্সিমাম টাইমে বইয়ে কিন্তু দেওয়া থাকতো একটি রশ্মি দড়ি বা একটি রেখা দড়ি বা একটা রেখা অংশ থেকে নেই। আচ্ছা, ওই সময় আমরা কি এই পার্থক্যটা দেখেছি কখনো? যদি খেয়াল করে থাকি তাহলে কিন্তু আমরা ওই জায়গাতে বইগুলোতেই দেখতে পেতাম, বা কিছু কিছু বইয়ে অবশ্যই এই ব্যাপারটা ভুলও থাকে। মেইন বেসিক জিনিসটা কি সেটা একটু বলি। এই রেখাটা হচ্ছে চলমান, মানে দুই দিকেই চলমান। তার মানে দুই দিকে যদি তীর চিহ্ন থাকে, এই দিকেও আর এই দিকেও, অর্থাৎ যে কোনো মানে দিকই থাক না কেন, একটা রেখার দুই দিকেই যদি চলমান থাকে, অর্থাৎ তীর চিহ্ন থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি রেখা। তাহলে রেখা অংশ কি? রেখা অংশ হলো আমি এই রেখাটা থেকে যদি কোনো একটা অংশ কেটে নেই, অর্থাৎ এই রেখাটার থেকে কোনো একটা অংশ কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে যদি আমি জুম করি, মানে একটু বড় করি, অর্থাৎ এইটুকু কেটে নিয়ে আমি জুম করলাম, তাহলে আমি এই রকম একটা অংশ পাবো।
এই রেখা অর্থাৎ দুই দিকেই যেটা চলমান, ওই চলমান রেখার কোনো একটা অংশ হচ্ছে রেখা অংশ। তাহলে রশ্মি কি? রশ্মি হলো যে কোনো একদিকে চলমান। তার মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি এই প্রান্তটা কেটে এই জায়গায় নিয়ে আসি তাহলে এটাই হবে রশ্মি। তাহলে রেখা, রেখা অংশ, রশ্মি, এই তিনটার মাঝে আমি মেইন পার্থক্যটা কি পাচ্ছি? মেইন পার্থক্যটা পাচ্ছি তীর চিহ্নের উপর ভিত্তি করে। একটা রেখা দুই দিকেই চলমান, তার মানে এটার কোনো প্রান্তবিন্দু নেই, এই প্রান্তবিন্দুটাই বলবো। এই দুই দিকে চলমান, আর একটা হচ্ছে কোনো দিকেই চলমান না, আর রশ্মি হচ্ছে একদিকে চলমান। তাহলে আমরা মেইন একটা জিনিস বলতে পারি, রেখা হচ্ছে দুই দিকে চলমান। আমরা দিক দিয়ে কথা বললে তার মানে এটা দুই দিকেই চলমান, এটা কোনো দিকেই চলমান না, আর এটা হচ্ছে একদিকে চলমান। এখন এই জায়গায় আমাদের যে কোশ্চেন গুলো আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়, সেই কোশ্চেন গুলা বলি একটু। এই রেখার কয়টি প্রান্তবিন্দু আছে? প্রান্তবিন্দু মানে যেই জায়গায় থেমে মানে থামা হয়, মানে থেমে থাকা হয়। অর্থাৎ এই রেখার কোনো প্রান্তবিন্দু আছে? প্রান্তবিন্দু নাই, দুই দিকেই চলমান, তার মানে এটার কোনো প্রান্তবিন্দু নাই, তার মানে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। এই ধরনের কোশ্চেনই অনেক বেশি আসে, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। আচ্ছা, রেখা অংশের কি? রেখা অংশের দুইটা প্রান্ত বিন্দু আছে, অর্থাৎ দুইটা প্রান্ত বিন্দু আছে, তার মানে রেখা অংশের দুটি প্রান্ত বিন্দু, তার মানে এটার দুটি প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু। আর রশ্মির, রশ্মির একটা প্রান্ত বিন্দু, তাহলে রশ্মির কি? একটি প্রান্ত বিন্দু। তাহলে এইটাই হচ্ছে মেইন পার্থক্য রেখা, রেখা অংশ আর রশ্মির ভিতর। তো এই ব্যাপার থেকে যে কোশ্চেনটা আসবে সেটা প্রান্ত বিন্দু দিয়েই আসবে। তো প্রান্ত বিন্দুর ব্যাপারটা ক্লিয়ার থাকলে এই রেখা, রশ্মি, রেখাংশ থেকে যা আসবে পারা যাবে। তো আমরা এই ব্যাপারটা বুঝলাম। বুঝার পর এখন আমরা সমান্তরাল রেখা এবং লম্ব রেখার ব্যাপারটা দেখব। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গায় রেখাটা আসলে কত প্রকার হতে পারে সেই ব্যাপারটা বলি। রেখা মূলত হচ্ছে দুই প্রকার। এই একটা রেখা, এই রেখা হচ্ছে দুই প্রকার, যেটা চলমান এই দিকেও আর এই দিকেও, এটা দুই প্রকার। এটা হচ্ছে, একটা হচ্ছে বক্ররেখা আর একটা হচ্ছে সরল রেখা। একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। বক্ররেখা কোনটা? যেটা বেঁকে বেঁকে যাবে, অর্থাৎ একটু হলেও বাঁকা থাকবে, সেটা হচ্ছে বক্ররেখা। এই বক্ররেখা নিয়ে আপাতত আমাদের পড়ার কিছু নাই, কারণ আমরা বৃত্ত এই ব্যাপারটাতে বক্ররেখা পড়বো। বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত বা মেইন কথা হচ্ছে কনিক্সে আমরা বক্ররেখাটা পড়বো। তো আমরা এখন যেই জিনিসটা নিয়ে পড়বো এটা হচ্ছে সরল রেখা। এই সরল রেখার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যদি আমরা দুইটা বিন্দু, এই একটা বিন্দু এ আর এই একটা বিন্দু বি, এই দুইটা বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কয়টা হতে পারে? দেখুন, একটু যদি চিন্তা করি, এগুলোর অনেকগুলা দূরত্ব হতে পারে, এ থেকে বি এ যাওয়ার রাস্তা অনেকগুলো থাকতে পারে, কিন্তু এর মাঝখান থেকে সর্বনিম্ন একটা রাস্তা আছে, সেই রাস্তাটা একদম সোজা। এই রাস্তাটা এতটাই সোজা, এর চাইতে আর সোজা রাস্তায় সর্বনিম্ন দূরত্ব হতে পারে না। তার মানে সরল রেখা কোনটা? সরল রেখা হচ্ছে দুইটা বিন্দুর সংযোগকারী, সংযোগকারী সর্বনিম্ন দূরত্বগামী রেখাটাকেই আমরা কি বলবো? সরল রেখা বলবো। ওইটা ওইটা বাদে আর বাকি যত রেখা থাকবে সবগুলাকে আমরা বলবো বক্ররেখা। তার মানে আমরা সরল রেখার সংজ্ঞা দিতে গেলে আমাকে কিভাবে দিতে হবে? মেইন কথা হচ্ছে দুটি বিন্দুর সর্বনিম্ন দূরত্বগামী সংযোগকারী রেখাটা, সর্বনিম্ন দূরত্বকারী সংযোগকারী সোজা যে সরল মানে সোজা রেখাটা থাকবে, সংযোগকারী রেখাটাকে আমরা বলবো সরল রেখা। সর্বনিম্ন দূরত্বের সংযোগকারী রেখাটা অবশ্যই সবসময়ই সোজাই হবে। তো এই ব্যাপারটা আমরা একদম ক্লিয়ার কিনা? এই ব্যাপারটা আমরা একদম ক্লিয়ার কিনা একটু কমেন্ট করব, মাঝে মাঝেই কমেন্ট করব। কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের ক্লাসটি কেমন লাগতেছে, আর পারলে একটু শেয়ার দিয়ে দিবেন, পারলে একটু শেয়ার দিয়ে দিবেন। আমরা জ্যামিতির একদম বেসিক জিনিস নিয়ে আজকে পড়াশোনা করব। এর মাঝখান থেকে একটা জিনিস রয়েছে সরল রেখা, এই সরল রেখা সম্পর্কে একটু ডিপলি জানার চেষ্টা করব। আর আমার একটা প্রাইভেট ব্যাচ রয়েছে 11টায়, যদি আপনারা কেউ প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চান তাহলে একটা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে বা আমার একটা পেজে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কল করে ভর্তি হয়ে নিন। খুব অল্প টাকায় বেসিক ম্যাথের কোর্স করানো হয়, খুব অল্প টাকায়, মাত্র 100 টাকায় পার উইক 3 দিন।
তো ওইখানেও লাইভ ক্লাসের মাধ্যমে এই বেসিক ম্যাথের ক্লিয়ার ধারণা দেওয়া হয়। ওইখানে একটা এক্সট্রা সুবিধা আছে, যেটা হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং আপনার যে কোনো কোশ্চেন কিন্তু আপনি আমাকে দিতে পারবেন এবং আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা সরল রেখার আমরা দুইটা জিনিস শেষ করলাম, একটা হচ্ছে বিন্দু, বিন্দু যাবতীয় যত কোশ্চেন আসবে পারবো, আর একটা হচ্ছে রেখা, রেখাংশ, রশ্মি। এখন আমরা 3 নাম্বার জিনিসটাতে যাই। 3 নাম্বার জিনিস হচ্ছে সমান্তরাল এবং মানে লম্ব রেখা। আমরা 3 নাম্বার জিনিসটা পড়বো সমান্তরাল এবং লম্ব, সমান্তরাল এবং লম্ব এই রেখাটা পড়বো। আচ্ছা, সমান্তরাল রেখাটা কি? সমান্তরাল রেখাটা হচ্ছে একই তলে, এই তলের বিষয়টা একটু বুঝতে হবে। তলটা কি? যদি আমরা একটা ইটের মতন চিন্তা করি, ইটের দেখবেন তল আছে, যেই ইটের বা আমরা একটা বাক্স যদি চিন্তা করি, এই বাক্সের কয়টা তল আমরা কিভাবে বলতে পারি? এই বাক্সের কয়টা তল? দেখবেন এই বাক্সের টোটালি 6টা তল আছে, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, সব দিকে মিলিয়ে 6টা তল আছে। তল হচ্ছে আসলে দৈর্ঘ্য যেটা, এটাকে আমরা একটা তল বলতে পারি, প্রস্থ যেটা, এটাকে আমরা একটা তল বলতে পারি, উচ্চতা যেটা, এটাকেও আমরা একটা তল বলতে পারি। তাহলে এই তলটা একই তলে হতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর থাকলে দৈর্ঘ্য বরাবরই থাকতে হবে, প্রস্থ বরাবর থাকলে প্রস্থ বরাবরই থাকতে হবে। তাহলে একই তলে যদি দুইটার দূরত্ব সর্বদাই সমান থাকে, একই তলে দুইটার দূরত্ব, এই যে এই দুইটার দূরত্ব সর্বদাই সমান, সব সময়ই সমান, তাহলেই সেটা কি হবে? সমান্তরাল হবে। তার মানে দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব আর সেটা একই তলে হতে হবে। তাহলে একই তলে দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা যদি সমান থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? আমরা সেটাকে সমান্তরাল রেখা বলবো। তাহলে লম্ব রেখা কোনটা হবে? লম্ব রেখাটা হবে যে একটি রেখার উপর আরেকটি রেখা, একটি রেখার উপর যদি আরেকটি রেখা থাকে, তাহলেই সেটাকে আমরা লম্ব রেখা বলবো। আমরা যখন কোণ পড়ব, এই যে এই কোণের পার্টটা পড়ব, তখন আমরা দেখব এদের মাঝখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলেই সেটাকে আমরা লম্ব রেখা বলি। তাহলে একটা রেখার সাথে আরেকটা রেখা, একটা সরল রেখার সাথে আরেকটা সরল রেখা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা লম্ব বলি। আর যদি 180 বা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেমন এই রেখার উপর এই রেখাটা আছে, তখন আমরা সেটাকে কত ডিগ্রি বলবো? 0 ডিগ্রি। এই রেখা আর এই রেখা দুইটা দুই দিকে, তখন আমরা সেটাকে বলবো 180 ডিগ্রি। দুইটা একই মিন করতেছে। তো দুইটা রেখার মধ্যবর্তী কোণ যদি 0 বা 180 হয়, তাহলে আমরা সেটাকে বলবো সমান্তরাল রেখা। আর যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে বলবো আমরা লম্ব রেখা। তো এই দুইটা বিষয় আমাদের গেল এবং আমরা তলের ব্যাপারটাও দেখলাম। তাহলে আমরা তলের ব্যাপারটাও দেখলাম, এই তলটাকেই বলা হয় মাত্রা। তার মানে আপনাকে যদি কখনো কোশ্চেন করা হয় একটা ইটের মাত্রা কয়টি, ইটের মাত্রা হচ্ছে কয়টি, ইটের যতগুলা তল থাকবে, মানে এইদিকে তল, এইদিকে তল, এইদিকে তল, অর্থাৎ ইটের তল হচ্ছে 6টি। তাহলে তল হচ্ছে মানে আমরা বা তল বা মাত্রা, অর্থাৎ ইটের মাত্রা কয়টি? 6টি। আমরা যদি বলি এই যে এরকম একটা ক্ষেত্রফল বা বক্স, এই বক্সের মাত্রা কয়টা? এই বক্সের মাত্রা 2টা। কারণ কি? এই বক্সের শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তার মানে এই দৈর্ঘ্য আর প্রস্থটাই হচ্ছে মাত্রা। এই মাত্রাগুলো ব্যবহার করেই কিন্তু আমরা পরবর্তীতে ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা যখন ত্রিভুজের পার্ট পড়ব, চতুর্ভুজের পার্ট পড়ব, তারপরে কিন্তু আমরা ক্ষেত্রফলের ব্যাপারগুলো দেখব, তখন কিন্তু এই মাত্রা ব্যবহার করেই আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখন আমরা সরল রেখা সম্পর্কে একটু ডিপলি পড়াশোনা করি, যে আমরা সরল রেখা সম্পর্কে একটু ডিপলি পড়াশোনা করি। সরল রেখার আমরা স্থানাঙ্ক নিয়ে একটু চিন্তা করব। মেইন প্রথম যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ডাল। আমরা ডাল নিয়ে আলোচনা করব। ডাল, এই ডালটা কি? এই ডালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই ডাল হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। এবং এই ডালটা কি? এই ডালটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটাই হচ্ছে ডাল। তার মানে আমরা এই হচ্ছে আমাদের অক্ষরেখা, আমি এটাকে বললাম এক্স অক্ষ। তার মানে এক্স
ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এই অক্ষে আমি যদি একটা সরল রেখা ক্রিয়েট করি, এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা এই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কত ডিগ্রি কোণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ট্যান থিটা দ্বারা প্রকাশ করব। এই ট্যান থিটাই হচ্ছে ডাল। তাহলে ডাল সমান সমান এম, এম সমান সমান আমরা বলতে পারি ট্যান থিটা। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এই ট্যান থিটার ব্যাপারটা কিভাবে আসতে পারে, আমরা জানি ট্যান থিটা সমান সমান, এই ট্যান থিটা সমান সমান ত্রিকোণমিতিতে যেটা আমরা জেনে এসেছি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো এই জায়গায় আমরা একটা লম্ব ক্রিয়েট যদি করি, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলতে পারি এক্স এর দূরত্ব, আর এইটুকু দূরত্বকে আমরা বলতে পারি ওয়াই এর দূরত্ব। তাহলে ট্যান থিটা সমান সমান কি দাঁড়াবে, ট্যান থিটা সমান সমান দাঁড়াবে ওয়াই বাই এক্স, ট্যান থিটা সমান সমান দাঁড়াবে ওয়াই বাই এক্স। তার মানে আমরা যখন একটা ভূমি আর একটা লম্ব পাবো, তখন এদের দুইটার অনুপাত করে দিলেই আমরা ট্যান থিটার মানটা পেয়ে যাব। ট্যান থিটাই হবে আমাদের ডাল, আর এই ডালটা হচ্ছে একটা কোণ। আসলে ডাল কথার মিনিংটা যদি আমরা আরো ডিপলি বুঝতে চাই, ডাল হচ্ছে একটা বস্তুর সঠিক অবস্থান। এখন ধরুন আমি একটা বস্তুকে বললাম, একটা বস্তুকে এই যে দেখুন জিরো বিন্দু থেকে আমরা যখন এই দিকে যাই সেটা হবে পজিটিভ, আর এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। আমরা এটাই তো মিন করি। তো একটু চিন্তা করে দেখি, আমরা যদি এই জিরো পয়েন্ট থেকে, আমরা এই জিরো পয়েন্ট থেকে যদি একটা বস্তুকে বলি, যেমন আমি একটা এই জিরো পয়েন্ট ক্রিয়েট করলাম, এই জিরো পয়েন্ট, এই জিরো পয়েন্ট থেকে এই দিকে গেলে এক এক করে বাড়ে, 1 2 3 4 5, আবার উপর দিকে গেলেও এক এক করে বাড়ে, তো এক এক করে বাড়ে। আমি যদি কাউকে বলি যে তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, কারণ এটা -1 -2 -3। তার মানে আমরা যদি বলি এক্স অক্ষের ধনাত্মক দিকের 3 গড় যাও, তার মানে আমি তাকে বলতেছি 3x যাইতে। আমি বললাম তাকে 3x যাইতে, সে কোথায় গেল, এই যে 3 পর্যন্ত গেল। তারপরে যদি আমি বলি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে তুমি 5 গড় যাও, তাহলে সে কয় গড় যাবে, 5 গড়, বা আমি বললাম 4 গড় যাও, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে তোমাকে আমি 4 গড় যেতে বললাম, তাহলে সেই বস্তুটা এখন কোথায় আসবে, এই যে এই জায়গায় বস্তুটা আসবে। আমি যদি এ বস্তুটাকে এটা বলে থাকতাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 গড় আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 4 গড় যাও, তাহলে সে 4y আর 3x যাবে। তার মানে এক্স বরাবর 3 গড় যাবে, ওয়াই বরাবর 4 গড় যাবে, তাহলে আমরা এটাই বলতে পারি। তাহলে এই বস্তুটা কতটুকু গেছে, আমি বলতে পারি এই বস্তুটা গেছে 3x প্লাস 4y, আমি এটা বলতে পারি এই বস্তুটা কতটুকু গেছে 3x প্লাস 4y, এবং এটা সমান সমানই আমরা দূরত্বটা পাবো। তার মানে এটাই হচ্ছে আমাদের দূরত্ব বা আর। তাহলে এখন আমি যদি বলি কাউকে যে এই এ বস্তুটা আমার এই জিরো বিন্দু থেকে কত দূরে আছে, কেউ কিন্তু আর বলবে না 3x প্লাস 4y দূরে আছে, সে বলবে আর দূরত্বে আছে। এই আরটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব, আর এই ব্যাসার্ধটাকে আমরা বলতে পারি অতিভুজ, এটাকে আমরা বলতে পারি অতিভুজ। তো আমরা চাচ্ছি এই জায়গায় ডালটা নির্ণয় করতে, অর্থাৎ আরটা নির্ণয় করতে। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে সমকোণী ত্রিভুজ যখন জানি, পিথাগোরাসের উপপাদ্য, তখন থেকে এটা কিন্তু এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণাঙ্ক। আমরা যখন সরল রেখার পার্টটা দেখি ইন্টারমিডিয়েটে যেটা রয়েছে, একটা হচ্ছে কার্তেশীয় গুণাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আমরা কার্তেশীয় স্থানাঙ্কটাই পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। আর যদি আমরা পোলার স্থানাঙ্কর চিন্তা করি, তাহলে আমাদের ওই ট্যান থিটার বিষয়টা নিয়ে আসতে হবে। আমরা এই জায়গায় ডালের ব্যাপারটা বুঝতে চাচ্ছিলাম। তো এখন আমরা সরল রেখার পার্টটা একটু অন্যভাবে চিন্তা করি। আসলে এই সূত্রগুলা বাদে আমরা একটু রিয়েলাইজ করার চেষ্টা করি যে আসলে সরল রেখাটা কি মিন করে, সরল রেখাটা কি মিন করে। এই জন্য আমরা একটা জিনিস পড়ব প্রথমেই, সরল রেখাটা, সরল রেখাটার যে বিষয়টা পড়ব, যে এই জিনিসটা একটু সহজ জিনিসটাকে একটু জটিল করে পড়ব, তারপরে জটিল জিনিসটাকে আমরা সহজ করে পড়ব। তাহলে আমরা এটাকে বললাম জিরো বিন্দু,
এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো এটা কি হবে -1, এটা হবে -2, আর এটা হবে -3। এখন এখন আমরা যদি দূরত্ব নির্ণয় করতে চাই, প্রথমেই যে জিনিসটা নির্ণয় করতে চাচ্ছি দূরত্ব। এই দূরত্বটা কিভাবে নির্ণয় করব? আমি যদি বলি যে 1 আর 4 এর মাঝে দূরত্ব কত, এই 1 আর 4 এর মাঝে দূরত্ব কত, তাহলে এই দূরত্বটা কিভাবে বের করব? 1 এবং 4 এর মাঝে দূরত্ব কত? তাহলে আমরা যেটা বের করব 4 - 1 সমান সমান 3। এইভাবেই বলে দিব এটার দূরত্ব 3। আবার এইভাবে বলতে পারি 1 2 3, মানে কত গড় পার্থক্য রয়েছে সেভাবেও বলতে পারি। কিন্তু মেইন কাজটা আমরা কি করতেছি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিতেছি। তাহলে দূরত্ব হচ্ছে মেইন কথা, পার্থক্য। দূরত্বই হচ্ছে পার্থক্য। এই পার্থক্য নির্ণয় করার সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। সর্বদাই বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। এখন যদি আমি একটা কোশ্চেন করি যে এই -2 আর এই +2 এর মাঝে দূরত্ব কত, -2 এবং +2 এর মাঝে দূরত্ব কত? প্রথম কথা হচ্ছে এই জায়গায় বড় সংখ্যাটা কে, -2 নাকি +2? তো +2 বড়। মেইন কথা হচ্ছে আমরা এই যে জিরো বিন্দু থেকে ডান দিকে যত সংখ্যা পাবো এগুলো হবে বড় সংখ্যা, আর এই বাম দিকে যত সংখ্যা পাবো এগুলো হবে ছোট সংখ্যা। তার মানে আমি যদি একটু চিন্তা করে দেখি -1 বড় নাকি -3 বড়, তার মানে অবশ্যই -3টা ছোট হবে -1 এর চাইতে। কারণ হচ্ছে যতই বামে আসতে থাকবো ততই ছোট হতে থাকবে। অনেকেরই এই প্রবলেম ফেস করে 219 বড় নাকি 175 বড়, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়? 219 বড় নাকি 175 বড়? দুইটার সামনে যদি মাইনাস থাকে তাহলে কোন সংখ্যাটা বড়? এই ক্ষেত্রে আমরা সংখ্যা রেখার একটু চিন্তা করব। বাম দিকে আসতেছি, এক ঘর করে বাম দিকে আসতেছি, যতই বাম দিকে আসবো ততই ছোট, আর যতই ডান দিকে যাব ততই বড়। তাহলে একটু চিন্তা করে দেখুন, এইভাবে কমতেছে। তাহলে 175 যদি এই দিকে হয়, কমতে কমতে আরো পরে গিয়ে 219 হবে। তার মানে অবশ্যই এই 175টা বড় হবে। এই 175টা বড় হবে 219 এর চাইতে, যদি সামনে মাইনাস থাকে। তো এই ক্ষেত্রে আমরা প্রথম কথা হচ্ছে দূরত্ব নির্ণয় করব। দূরত্বটা কিভাবে নির্ণয় করব? বড় থেকে ছোট বাদ দিব। তাহলে 1 নাম্বার কথা আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। 1 নাম্বার কথা দূরত্বটা কিভাবে নির্ণয় করব? দূরত্ব হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ করব। এই টেকনিকগুলো দিয়ে অনেকগুলো ম্যাথ দেখে আনসার বলে দেওয়া যাবে। অনেক জটিল ম্যাথ রয়েছে যেগুলো দেখে আনসার বলে দেওয়া যাবে। একটু ধৈর্য সহকারে বিষয়টা বুঝার চেষ্টা করেন, দেখবেন আপনার অনেকগুলা সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা দূরত্ব নির্ণয় করলাম, বড় থেকে ছোট বিয়োগ দিব। তারপরে সেকেন্ড যে কথাটি আসি, আমরা যদি এক থেকে ডান দিকে যাই অর্থাৎ বাড়াইতে চাই, তার মানে 1 থেকে আমি 4-এ যেতে চাচ্ছি অর্থাৎ ডান দিকে যেতে চাচ্ছি বা বাড়াতে চাচ্ছি, আমি 1 থেকে 4-এ যেতে চাচ্ছি বা ডান দিকে যেতে চাচ্ছি, তাহলে আমরা এই ক্ষেত্রে 1 নাম্বার কথা দূরত্ব বের করব যে কোনো কিছুর। 2 নাম্বার কথা ডানে গেলে বা বাড়লে অর্থাৎ বাড়াইতে চাইলে, বাড়লে কি করতে হবে? বাড়লে যোগ করতে হবে, যোগ, এবং কমলে বিয়োগ করতে হবে। এই দুইটা কথা দিয়েই আমি যাবতীয় ম্যাথ করব। তার মানে বাড়লে যোগ, কেমন বাড়লে যোগ? আমি যদি বলি এই 1 থেকে 4 পর্যন্ত যাব, তাহলে আমাকে কি বাড়াইতে হবে? 1 থেকে 4-এ যেতে চাইলে আমাকে 3 গড় বাড়াইতে হবে। তাহলে আমি যদি এই কথাটা এইভাবে বলি 1 থেকে 3 গড় বাড়াইলে কত হবে? 4 হবে। 1 থেকে 3 গড় কমাইলে কত হবে? এই যে 1 থেকে 3 গড় কমিয়ে দিব, তাহলে 1 থেকে 3 বিয়োগ করে দিব, যেটা পাবো সেটা হচ্ছে -2। তার মানে কারো লোকেশন যদি এরকম থাকে একটা সংখ্যা রেখার, আমি বললাম এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা -1, এটা -2। আমি বললাম একটা বস্তু আছে এই যে 2-এ, একটা বস্তু এ ব্যক্তি আছে 2-এ। এখন আমি বললাম এই জায়গা থেকে 3 গড় কমিয়ে দাও। এই 3 গড় কমানো মানে কি? এই 2 থেকে
3 বিয়োগ করে দিব, কারণ কি কমলে বিয়োগ বাড়লে যোগ। তাহলে এই 2 থেকে 3 বিয়োগ করে দেব, তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে কত আসতেছে -1। তাহলে ওই বস্তুটা 3 ঘর বামে গেছে গা, 3 ঘর বামে মানে হচ্ছে -1 এ এসে পড়ছে। এখন আসি আমরা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে। এই মধ্যবিন্দু নির্ণয়ের পার্টটা আমরা আসলে সরল রেখা থেকে এই বিষয়টাই জানতে চাচ্ছিলাম। মধ্যবিন্দু নির্ণয়ের পার্টটা হচ্ছে যে একদম সহজভাবে আমরা যে জিনিসটা পড়ি সূত্র দিয়ে, যে এইখানে একটা বিন্দু আমি বললাম 3, 2, আর এইখানে আর একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি বললাম 9, -6। এখন আমি বললাম এই দুইটা বিন্দুর মাঝখানের কোন একটা বিন্দু নির্ণয় করতে, অর্থাৎ এই দুইটা বিন্দুর একদম মিডিল পয়েন্টে বিন্দুটা নির্ণয় করতে। তাহলে মধ্যবিন্দুটা কত পাবো? মধ্যবিন্দুটা যেটা এই বিন্দুটা পাবো। এই বিন্দুটা বের করার প্রসেস কি, দুইটাকে যোগ করে, অর্থাৎ এই জায়গায় যখন আমি কমা দিয়ে লিখছি, এই কমা দিয়ে লিখার মিনিংটা বোঝায় যে প্রথমটা এক্স এর স্থানাঙ্ক, পরেরটা ওয়াই এর স্থানাঙ্ক। সব সময় এটাই হবে। আমরা যদি এরকম কোন স্থানাঙ্ক লিখি কমা দিয়ে যদি ভিতরে থাকে, তাহলে প্রথমটা হবে এক্স এর স্থানাঙ্ক, পরেরটা হবে ওয়াই এর স্থানাঙ্ক। এখন আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু কিভাবে? মধ্যবিন্দু মানে মাঝখানের একটা বিন্দু নির্ণয় করব। তো দুইটাকে যোগ করব, 3 আর 9, অর্থাৎ এক্স এর গুলা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। তারপরে ওয়াই এর গুলা যোগ করব, তার মানে 2 আর যোগ হচ্ছে -6, বাই করে দেব 2 দিয়ে ভাগ। তাহলে এইখানে আমরা কত পেলাম? 6। আর এইখানে আমরা কত পেলাম? এইখানে পেলাম -2। তার মানে আমাদের এই বিন্দুটা কত হলো? 6 আর -2। এখন এই জিনিসটাকে আমরা একটু জটিল করে পড়বো, এত সহজ করে পড়বো না। এর মেইন কারণ হচ্ছে একটু জটিল করে পড়লে আমরা পরবর্তীতে জটিল জটিল সমস্যাগুলা খুব সহজে সমাধান করতে পারবো। এই বিন্দুটাই আমরা নিয়ে আসব, কিন্তু একটু অন্যভাবে। সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হলো একটু আগে যেটা আমরা বের করেছিলাম। একটু আগে আমরা কি দেখেছিলাম? একটা সংখ্যা রেখা যদি থাকে, এই সংখ্যা রেখার একটা সংখ্যা রেখা থাকলে এই সংখ্যা রেখার আমরা দূরত্ব নির্ণয় করি কিভাবে? এই দূরত্ব, এক নাম্বার কথা, দূরত্ব নির্ণয় করি কিভাবে? দূরত্ব হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেই, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেই। আর 2 নাম্বার কথা কি? বাড়লে যোগ কমলে বিয়োগ, বাড়লে যোগ ও কমলে কমলে বিয়োগ। আমরা এই দুইটা কথাই এখন সব জায়গায় প্রয়োগ করব। এই দুইটা কথা দিয়েই আমরা ম্যাথগুলা করার চেষ্টা করব, বাড়লে যোগ কমলে বিয়োগ। তো এখন আমরা এই জায়গার এই বিন্দুটাই নির্ণয় করতে চাচ্ছি, অর্থাৎ এই যে 6 - 2, এটাই আমরা নির্ণয় করব এই প্রসেসটার মাধ্যমে। তাহলে এই প্রসেসটা আমরা কিভাবে করব একটু খেয়াল করি। আমরা ফার্স্ট কথা হচ্ছে দূরত্ব নির্ণয় করব। তাহলে দূরত্ব কি? দূরত্ব এখানে কত পাচ্ছি? এক্সেরটা আগে নির্ণয় করে ফেলি। দূরত্ব হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। 9 থেকে 3 বিয়োগ দিলাম, তাহলে আমরা দূরত্ব পাইলাম 6, দূরত্ব পাইলাম 6। এখন আমরা কি করতে চাচ্ছি? মধ্যবিন্দু নির্ণয়। মধ্যবিন্দু মানে কি? মাঝখানে নির্ণয় করতে চাচ্ছি, তার মানে দুই দিকে সমান থাকবে। আচ্ছা, তাহলে এইটুকুর দূরত্ব যদি 6 হয়, তাহলে এই পার্টটা ভেঙে দিলে, অর্ধেক করে দিলে, এই দিকে কত হবে, এই দিকে কত হবে? এই টোটাল টুকুর দূরত্ব যদি 6 হয়, তাহলে এই অর্ধেক টুকুর দূরত্ব 3 হবে। কিভাবে নির্ণয় করছি? এই 6 কে অর্ধেক করে দিছি, অর্থাৎ এই 6টাকে 2 দিয়ে ভাগ করে দিছি। তাহলে অর্ধেক টুকুর দূরত্ব হচ্ছে 3, আর এই অর্ধেক টুকুর দূরত্ব হচ্ছে 3। এখন যেটা করব, বাড়লে যোগ কমলে বিয়োগ। এখন দেখি আমরা এই 3 থেকে 9 এ যাচ্ছি, এই 3 থেকে 9 বাড়তেছে নাকি কমতেছে? 3 থেকে 9 বাড়তেছে নাকি কমতেছে? 3 থেকে 9 যখন হচ্ছে, এই 3 থেকে 9 হলে বাড়বে, তার মানে কি? বাড়লে যোগ। আমরা এখন যোগ করে দেব, এই 3 সাথে 3 যোগ করে আমরা এই 3 সাথে 3 যোগ করে কত পাইলাম? 6 বিন্দুটা পাইলাম। এই 6 এর সাথে 3 যোগ করে কত বিন্দুটা পাইলাম? 9 বিন্দুটা পাইলাম। তার মানে আমি একদম কনফার্ম হয়ে যেতে পারতেছি যে আমারটা হয়ে গেছে। এখন আসি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কত। এই ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা আমরা বের করব। এখন ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি? ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ। তাহলে বড়কে 2 নাকি -6, এই জায়গাটা ভুল করা যাবে না। সবারই এই জায়গাটাতে ভুল হবে যে 2 বড় নাকি -6 বড়। অবশ্যই এই ক্ষেত্রে -6টা ছোট হবে, 2টাই বড় হবে। তাহলে এই ক্ষেত্রে 2 বড়। তো 2 থেকে 2
2 থেকে বিয়োগ করব কত -6, তাহলে -6 বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দূরত্ব কত পাইলাম 8, 8 কে আমি 2 ভাগে ভাগ করে দেব, এই দিকে 4 এই দিকে 4, 2 ভাগে ভাগ করে দিলাম। এখন বাড়লে যোগ কমলে বিয়োগ, 2 থেকে 6 হয়েছে -6 হয়েছে, তার মানে বেড়েছে নাকি কমেছে? কমেছে। কমলে কি করব? বিয়োগ করব। তার মানে 2 থেকে 4 বিয়োগ করলাম, 2 থেকে 4 বিয়োগ করলে কত হইল? -2, -2 থেকে 4 বিয়োগ করছি -6 হয়েছে। তাহলে এই বিন্দুটা কিন্তু আমরা সেই বিন্দুটাই, অর্থাৎ 6 - 2। আমি যেটা আগে সূত্র দিয়ে করেছিলাম, এখন আমরা অন্য আর একটা লজিক দিয়ে করলাম। এই লজিক দিয়ে করার মেইন কারণটা হলো যে পরবর্তীতে আমরা অনেক জটিল জটিল সমস্যা সমাধান করে ফেলবো। তাহলে আমরা যদি টাইপ 1 মনে করি, এটা আমরা এই টাইপ 1 দিয়ে এখন অন্য আরেকটা টাইপ করব। টাইপ 1 হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করি, আরেকটা মধ্যবিন্দু নির্ণয় করে দেখি, তাইলেই আমরা ক্লিয়ার হতে পারবো। বিষয়টা জটিল না, একটু জটিল করে পড়তেছি পরবর্তীতে সহজ করার জন্য। তাহলে আমরা আরেকটা ব্যাপার দেখি। ধরলাম এইখানে 2, 8 একটা বিন্দু আছে, আরেকটা বিন্দু আছে 10 - 6, এই দুইটা বিন্দু আছে 10 - 6। এখন এর মধ্যবিন্দু নির্ণয় করব, অর্থাৎ এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। প্রথম কথা হচ্ছে এক্স অক্ষের দূরত্ব কত? এক্স অক্ষের দূরত্ব হচ্ছে 10 থেকে 2 বাদ, তার মানে 8, তার মানে এই দিকে থাকবে 4, এই দিকে থাকবে 4, 2 থেকে 10 হয়েছে, বেড়েছে, বাড়লে যোগ, তার মানে 2 এর সাথে 4 যোগ করে এই বিন্দুটা কত হয়ে গেল? 6, 6 এর সাথে 4 যোগ করে এই বিন্দুটা কত হয়ে গেল? 10। ওকে, 8। এখন 8 আর 6 এদের মাঝখানে দূরত্ব কত? 8 থেকে -6 বিয়োগ করে দিব, তাহলে 8 -6 মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 8 × 6 = 14। তাহলে এই অর্ধেকটুকুর দূরত্ব হবে 7 আর এই অর্ধেকটুকুর দূরত্ব হবে 7। এখন 8 থেকে -6 হয়েছে, কমেছে, কমলে কি করব? বিয়োগ। তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে 1, 1 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে -6। তার মানে আমার মাঝখানের বিন্দুটা হচ্ছে 6, 1। অর্থাৎ এই সহজ প্রবলেমটি জটিল করে করলাম, এখন জটিল প্রবলেমগুলা সহজ করে করব। তাহলে এখন আমরা চলে যাব টাইপ 2। আমরা চলে যাব টাইপ 2। এই টাইপ 2টা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আসেন, যে ত্রিখণ্ডক, চতুর্খণ্ডক বা পঞ্চখণ্ডক নির্ণয় করো, বা যত ইচ্ছা তত খণ্ডক নির্ণয় করো। তাহলে এখন আমরা যত ইচ্ছা তত খণ্ডক নির্ণয় করব, যত ইচ্ছা তত খণ্ডক নির্ণয় করব, তত খণ্ডক। মেইন টাইপটা হচ্ছে ত্রিখণ্ডক নির্ণয় করা। ত্রিখণ্ডক প্রশ্নটাই আসে ম্যাক্সিমাম টাইমে, ত্রিখণ্ডক নির্ণয় করো। তাহলে একটা বিন্দু আমরা ধরে নিলাম 3, 4, একটা বিন্দু আমরা ধরে নিলাম 3, 4, আরেকটা বিন্দু আমরা ধরে নিলাম, আরেকটা বিন্দু ধরে নিলাম যে -9 আর হচ্ছে -9 আর হচ্ছে 12। আরেকটা বিন্দু ধরে নিলাম -9, এইখানে 13 দিলাম, -9, 13, এই দুইটা বিন্দু ধরে নিলাম। এখন এই দুইটা বিন্দু দ্বারা গঠিত সরল রেখা, এই দুইটা বিন্দু দ্বারা গঠিত সরল রেখা তিনটি অংশে, তিনটি সমান খণ্ডে বিভক্ত হলে তখনই তো আমরা সেটাকে ত্রিখণ্ডক বলতে পারি। তার মানে তিনটা সমান খণ্ডে বিভক্ত, 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড। এখন এই ত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। এই খণ্ডকের স্থানাঙ্ক, এই খণ্ডকের স্থানাঙ্ক আর এই খণ্ডকের স্থানাঙ্ক। তাহলে এখন আমরা ত্রিখণ্ডকের স্থানাঙ্ক বের করব। তাহলে এই খণ্ডকের স্থানাঙ্ক কিভাবে বের করব আর এই খণ্ডকের স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? কোনো সূত্র ব্যবহার করব না, আগের এই দুইটা কথাই ব্যবহার করব। দূরত্ব হচ্ছে বড় থেকে ছোট, আর বাড়লে যোগ কমলে বিয়োগ। তাহলে আমরা এই কাজটাতে যাই। এই 3 আর 9 -9 এর ভিতর দূরত্ব কত? 3 আর -9 এর ভিতর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 3 থেকে বিয়োগ করে দেব -9, তার মানে মাইনাসে প্লাস, তার মানে সেটা হয়ে যাবে 12। এখন এই 12 কে 3 ভাগে ভাগ করে দিব। এই 12 কে যদি আমি 3 ভাগে ভাগ করে দেই, তাহলে 3 ভাগে ভাগ করলে কত করে পড়তেছে? এক এক ভাগে 4 করে পড়তেছে, তার মানে এই ভাগে 4, এই ভাগে 4, এই ভাগে 4। এখন দেখব 3 থেকে -9 বেড়েছে নাকি কমেছে, বাড়লে যোগ কমলে বিয়োগ। 3 থেকে -9, 3 থেকে -9 অবশ্যই কমেছে, কমলে কি করব? বিয়োগ করব। 3 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 3 থেকে 4 বিয়োগ করলে -1, -1। এই -1 থেকে আরো 4 বিয়োগ করলাম,
তাহলে হবে -5। এই -5 থেকে আরো 4 বিয়োগ করলাম, তাহলে হবে কত? -9। তার মানে আমার এটা মিলেছে, তো আমার কাজটা হয়েছে, কমপ্লিটলি আমি বলতে পারি হয়েছে। এখন আসি 4 এবং 13 এর মাঝখানে দূরত্ব কত? এই 13 থেকে 4 বাদ দিয়ে দেব। বাদ দিলে আমরা কত পাচ্ছি? 9। এই 9 কে 3 ভাগে ভাগ করে দিলে 3 করে পড়বে। তার মানে এই দিকের দূরত্বও 3, এই দিকের দূরত্বও 3, এই দিকের দূরত্বও 3। বাড়লে যোগ, কমলে বিয়োগ। এখন 4 থেকে 13 বেড়েছে, বাড়লে কি করব? যোগ করে দিব। 4 এর সাথে 3 যোগ করলে 7, আবার 7 এর সাথে 3 যোগ করলে 10, 10 এর সাথে 3 যোগ করলে 13। তার মানে আমার এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের হয়ে গেছে। এইভাবেই আমি ত্রিখণ্ডক, কেন চতুর্থ খণ্ডক, পঞ্চখণ্ডক, ষষ্ঠ খণ্ডক বের করতে পারবো। যদি ষষ্ঠ খণ্ডক বের করতে বলতো তাহলে আমরা 6 দিয়ে ভাগ দিতাম, 3 দিয়ে ভাগ দিতাম না, 6 ভাগে ভাগ করে নিতাম। যদি পঞ্চখণ্ডক নির্ণয় করতে বলতো তাহলে আমরা 5 খণ্ডে ভাগ করে নিতাম। তাহলে আমরা কিন্তু এইভাবেই খণ্ডকগুলা বের করে ফেলতে পারতাম। এখন আসি আমরা একটা জটিল ম্যাথে। এই ম্যাথগুলাইর জন্যই আমি এতক্ষণ পর্যন্ত এই টাইপগুলা করাচ্ছিলাম। এখন আসি আমরা একটা জটিল ম্যাথমেটিক্সে। জটিল ম্যাথটা কি? জটিল ম্যাথটা হচ্ছে, যদি একটা চতুর্ভুজ, ত্রিভুজ বা এরকম মানে রম্বস, সামান্তরিক এরকম কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা রম্বস, সামান্তরিক ত্রিভুজ এই ধরনের প্রশ্নগুলো এখন সলভ করব। তাহলে দেখুন, এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য আমি একটা সামান্তরিক নিচ্ছি। এই সামান্তরিকের এই বিন্দুগুলো আমি বললাম এটা হচ্ছে 3, 4, আর এটা হচ্ছে -2, 5, আর এটা হচ্ছে 4, 6। এখন আমি বললাম এই বিন্দুর স্থানাঙ্কটা কত? এটা যদি এ বিন্দু হয়, এটা বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এখন আমি বললাম বি বিন্দুর স্থানাঙ্ক কত? এই বি বিন্দুর স্থানাঙ্ক আমি কিভাবে বের করব? এই বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে পরস্পর বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই যে এই বাহু আর এই বাহুর সমান এবং সমান্তরাল, এই বাহু আর এই বাহুর সমান এবং সমান্তরাল। এখন আমরা এই সিস্টেমটা ফলো করেই আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। বাড়লে যোগ, কমলে বিয়োগ, দূরত্বটা বের করে নেব। তাহলে একটু করি, আমরা যে কোনো একটা এইভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। আমি এইভাবেই করতেছি। তাহলে দেখুন, এই যে 3 থেকে 4 হয়েছে, কত বেড়েছে? 1 বেড়েছে। 3 থেকে 4 1 বেড়েছে, তাহলে -2 থেকে 1 বাড়িয়ে দিব, সেটা -1 হয়ে যাবে। -2 থেকে 1 বাড়িয়ে দিলাম, -1। তারপরে 4 থেকে 6 কয় বেড়েছে? 2 বেড়েছে, তাহলে 5 থেকে 2 বাড়িয়ে দিব, 5 থেকে 2 বাড়িয়ে দিলে 7। তার মানে আমি এই বিন্দুটা পেয়ে গেছি, -1, 7। আমি এইভাবে না করে এইভাবেও করতে পারতাম। দেখুন, এই যে 3 থেকে -2 হয়েছে, 3 থেকে -2 কত কমেছে? 5 কমেছে। কারণ 3 আর -2 এর মধ্যবর্তী দূরত্ব দেখুন 5। কারণ 3 থেকে বিয়োগ করতে হবে -2, -2 প্লাস, তার মানে 5। 3 থেকে -2 কত কমেছে? 5 কমেছে। তাহলে 4 থেকে 5 কমিয়ে দেব। 4 থেকে 5 কমিয়ে দিলে কত হবে? -1। মানে 4 থেকে 5 বিয়োগ করে দিলাম, সেটাই -1। কমলে বিয়োগ, বাড়লে যোগ। তারপরে দেখুন, 4 থেকে 5 হয়েছে, 1 বেড়েছে। 4 থেকে 5, এই যে এইদিকে 4 থেকে 5 1 বেড়েছে, তাহলে 6 থেকে 1 বাড়িয়ে দেব। 6 থেকে 1 বাড়িয়ে দিলেই 7 হয়ে যাবে। আমরা যেভাবেই করি না কেন বিন্দুটা পেয়ে যাব। তার মানে সামান্তরিক, রম্বস অর্থাৎ এই ধরনের বর্গ, আয়তক্ষেত্র যেটাই আসুক না কেন আমরা কিন্তু পারবো। আমি যদি আরেকটা আয়তক্ষেত্র আঁকি, আয়তক্ষেত্রের এখন যদি আমি বলি, এটা আমি বললাম 7, 2, এটা আমি বললাম 1, 6, এটা আমি বললাম 5, 2। এখন একটু কমেন্টে জানান এই বিন্দুর দূরত্বটা, এই বিন্দুটা কত হবে? একটু কমেন্ট করুন। প্রশ্ন একটাই, সিস্টেম একটাই। এখন আমরা এই বিন্দুটার দূরত্বটা বের করব, এই বিন্দুর স্থানাঙ্কটা বের করব। এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? একটু কমেন্ট করে জানান এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে। তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমরা সেম প্রসেসটাই ব্যবহার করব। এই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমরা সেম প্রসেসটাই ব্যবহার করব। বাড়লে যোগ, কমলে বিয়োগ, দূরত্বটা দেখব। তাহলে এই 7 থেকে 5 2 কমেছে, তো 1 থেকে
2 কমিয়ে দেব, 1 থেকে 2 কমিয়ে দিলে কত হবে -1। তারপরে এই 2 থেকে 2, তার মানে বাড়েও নাই কমেও নাই, তো 6 থেকে 6ই, বাড়েও নাই কমেও নাই, তার মানে -1 6, এটাই হবে আনসার। তার মানে -1 6 এটাই হবে আনসার। আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন তাহলেও কিন্তু এটাই হতো। এই যে 7 আর 1, তার মানে 7 আর 1 এর ভিতর দূরত্ব কত কমেছে, 6 কমেছে, তাহলে 5 থেকে 6 কমিয়ে দিলাম -1। তারপরে 2 থেকে 6, 2 থেকে 6 কত বেড়েছে, 4 বেড়েছে, তো এই 2 থেকে 6 এইখানেও 4 বার বেড়েছে। তার মানে আমরা এই ম্যাথটা কিন্তু যে কোনো ভাবেই আমরা করতে পারবো। তো এই ধরনের প্রবলেমের জন্যই আমরা এই বিষয়টা দেখেছি। আর আরো যে জটিল প্রবলেমগুলো রয়েছে, আরো যে টেকনিকের কাজগুলো রয়েছে, এগুলো আমার একটু প্রাইভেট ব্যাচেই দেখাবো, কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে। আমরা কিন্তু এখনো ওই কোণের ব্যাপারগুলো পড়ি নাই, এই যে কোণের পার্টটুকু কিন্তু আমরা এখনো দেখি নাই। তো কোণের পার্টটা এখন আমরা একটু দেখতে চাচ্ছি। কোণের কিন্তু একটা বিশাল পার্ট রয়েছে, তো আমরা বিশাল পার্টটা দেখব। আর সরল রেখার আরো ডিপলি যে জিনিসগুলো রয়েছে ওইগুলো আমি আপনাদেরকে প্রাইভেট ব্যাচে দেখাবো। তো ওইখানে যারা যারা জয়েন হতে চান, একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপে অ্যাড দিয়ে দিন, একটু পরে আমি আপনাদেরকে জয়েন করে দেব। আচ্ছা, তাহলে এখন আমরা সরল রেখার এই যে আরেকটা পার্ট কোণ, এই কোণের পার্টটুকু দেখবো। এখন এই কোণ নির্ণয়ের পার্টটুকু দেখবো। ফার্স্টেই আমরা যে জিনিস পড়বো, 1 নম্বরে আমরা টোটালি 11টা জিনিস দেখবো। এই জায়গায় আমরা টোটালি 11 প্রকার কোণ দেখবো। এর মাঝখান থেকে আমরা সবগুলা কোণেরই একদম যে কোনো প্রশ্ন আসলে যেন সমাধান করতে পারি, আমরা 11 প্রকার কোণ আমরা দেখবো এখন। তো এর মাঝখানে প্রথমেই আসি, কোণ কিভাবে তৈরি করা যায়। কোণ কিভাবে তৈরি করা যায়, দুইটা রেখা যদি কোথাও মিলিত হয় তাহলেই কোণ হবে। তার মানে দুইটা রেখা যদি কোথাও মিলিত হয় তাহলেই তাদের মাঝখানে কোণ উৎপন্ন হবে। তার মানে দুইটা রেখা মিলিত হলেই কোণ উৎপন্ন হবে, প্রতিটাই এক একটা কোণ। তো এই ক্ষেত্রে আমরা কোণ নির্ণয়ের জন্য দুইটা রশ্মির পাদবিন্দু, অর্থাৎ দুইটা রশ্মির যদি আমরা পাদবিন্দু চিন্তা করি, এই দুইটা রশ্মির পাদবিন্দু যে বিন্দুতে মিলিত হয়, দুইটা রশ্মি বা দুইটা রেখা বা দুইটা রেখা অংশের পাদবিন্দু যে বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কোণ বলবো। তার মানে এইটাও কোণ, আবার এইটাও কিন্তু কোণ, এইটাকে আমরা থিটা ড্যাশ বলতে পারি। এখন এই দিকে এক প্রকার কোণ, এই দিকে আরেক প্রকার কোণ। আমরা প্রায় 11 রকম কোণের সংজ্ঞা দেখবো, 11 রকম কোণ দেখবো। এই কোণ নিয়ে কিন্তু অনেক কোশ্চেন হয় বিভিন্ন ভর্তি পরীক্ষায়। তো প্রথমেই আমরা দেখবো সমকোণ। আমরা প্রথমেই দেখবো 1 নম্বরে দেখবো সমকোণ। এই সমকোণটা কি, এই সমকোণ আমরা দেখব প্রথমে। এই সমকোণ হলো যেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ যে কোণের একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ যে কোণের একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ যে কোণ লম্ব তৈরি করে সেটাকে আমরা বলতে পারি সমকোণ। সমকোণের আরেক নাম দিতে পারি লম্ব, অর্থাৎ সমকোণের আরেক নাম দিতে পারি আমরা লম্ব রেখা বা লম্ব যেখানে তৈরি হবে, অর্থাৎ যে জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে বা লম্ব তৈরি হবে সেটাই হবে কি আমাদের সমকোণ। এখন 2 নম্বরে আসি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কোনটা, 2 নম্বর অপশন সূক্ষ্মকোণ। আমরা সূক্ষ্মকোণ পড়তে চাচ্ছি, তাহলে সূক্ষ্মকোণ পড়বো। হ্যাঁ, সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তার মানে যে ত্রিভুজের, অর্থাৎ যে ত্রিভুজটা থাকবে ওই ত্রিভুজের কোনো কোণ যদি 90 ডিগ্রির চাইতে কম হয় তাহলে সেই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি, অপর দুইটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ। একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে অপর দুইটা কোণ কি হবে, মাস্ট সূক্ষ্মকোণ হবে। তার কারণ কি, তার কারণ হলো এই একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এই এক কোণ, বি কোণ, সি কোণ, এই 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের যোগফল কত হবে, 3 কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তার মানে একটা কোণই যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে দুইটা কোণ মিললে 90 হবে। আমরা জানতেছি
সূক্ষ্মকোণ ওইটাই যেই ত্রিভুজের অর্থাৎ যেই কোণটা তৈরি হবে ওই কোণটা যদি 90 ডিগ্রির কম হয়, তার মানে 90 ডিগ্রির কম হইলেই সেটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। 90 ডিগ্রির কম হইলেই আমরা সেটাকে সূক্ষ্মকোণ বলবো। তাহলে আমরা এটাকে সূক্ষ্মকোণ বলতে পারি। এখন আমরা 3 নাম্বার জিনিস পড়বো স্থূলকোণ। আমরা 3 নাম্বার জিনিস পড়বো স্থূলকোণ। স্থূলকোণ, এই স্থূলকোণ কোনটা? এই স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির চাইতে বড় কোণটা হলে, 90 ডিগ্রির চাইতে বড় কোণ, অর্থাৎ এই বড় যদি হয় 90 ডিগ্রির চাইতে যদি বড় হয় কোনো কোণ, সেটাকে আমরা বলবো স্থূলকোণ। একটা স্থূলকোণী ত্রিভুজের একটা কোণই স্থূলকোণ থাকে, একটা কোণই 90 ডিগ্রির চাইতে বড় থাকে, বাকি দুইটা কোণ কি থাকে? সূক্ষ্মকোণ। এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক আসে। একটা স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় হলে, এই কোণটা 90 ডিগ্রির চাইতে বড় হলে অপর দুইটা কোণ কিন্তু অবশ্যই সূক্ষ্মকোণ হবে। একটা ত্রিভুজের সবগুলা কোণ সূক্ষ্মকোণ হওয়া সম্ভব, কিন্তু একটা ত্রিভুজের সবগুলা কোণ স্থূলকোণ হওয়া সম্ভব না। যেমন এইখানে সবগুলা কোণই সূক্ষ্মকোণ, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। যদি সমবাহু ত্রিভুজ হয়, আমরা ত্রিভুজে এই ব্যাপারগুলো দেখবো অবশ্যই। ত্রিভুজে অনেক জটিল জটিল জিনিস রয়েছে যেগুলো খুব সহজে সমাধান করা যাবে। তো এইখানে আমরা যেটা দেখতে চাচ্ছি, একটা ত্রিভুজের সবগুলা কোণই সূক্ষ্মকোণ হতে পারে, কিন্তু স্থূলকোণ একটা কোণ হইলে বাকি দুইটা কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবেই। তো আমরা এই তিনটা জিনিস গেল, একটা হচ্ছে সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ। এখন আসি সরল কোণ আর প্রবৃদ্ধ কোণ। সরল কোণ আর প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা 4 নাম্বার যে জিনিস পড়বো সেটা হচ্ছে সরল কোণ। সরল কোণ। আর 5 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। এই সরল কোণটা কি? এই সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রির চাইতে বড় হলে, 180 ডিগ্রির চাইতে বড় কোণটাকে, তার মানে 90 ডিগ্রির চাইতে ছোট কোণটাকে সূক্ষ্ম, 90 ডিগ্রির চাইতে বড় কোণটাকে, 90 ডিগ্রির চাইতে ছোটটাকে আমরা বলছি কি? সূক্ষ্ম। বড়টাকে আমরা বলছি স্থূল। আর 180-র চাইতে বড় এই কোণটাকে আমরা কি বলবো? এই কোণটাকে না, সরি, 180 সমান হলে সেটাকে আমরা সরল কোণ বলবো। 180 সমান, 180 সমান হলে সেটাকে আমরা কি বলবো? সরল কোণ বলবো। তার মানে আমরা সরল কোণ বলতে সরল রেখার যে কোণটা, অর্থাৎ এই দিকের এইখানে যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রির সমান হলে সেটাকে আমরা সরল কোণ বলবো। আর প্রবৃদ্ধ কোণ কোনটা? এই প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180-র চাইতে বড়, এই যে 180-র চাইতে বড় বাট 360-এর চাইতে ছোট, তাহলে এইটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। ব্যাপারটা হচ্ছে এরকম, দুই সমকোণের চাইতে বড়, এটা হচ্ছে এক সমকোণ, এটা হচ্ছে আরেক সমকোণ। দুই সমকোণের চেয়ে বড় 4 সমকোণের চেয়ে ছোট এই গড়টাতে, অর্থাৎ তৃতীয় কোয়াড্রেন্টে থাকলে সেই কোণটাকে আমরা কি কোণ বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। সরল কোণ হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি, অর্থাৎ একদম সরল রেখা যে কোণটা উৎপন্ন করে এই কোণটাকে সরল কোণ বলবো। আর দুই সমকোণের চাইতে বড় 4 সমকোণের চাইতে ছোট, অর্থাৎ তৃতীয় চৌকোণে যদি কোনো কোণ তৈরি হয় সেটাকে আমরা কি কোণ বলবো? সেটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে প্রবৃদ্ধ কোণ হচ্ছে দুই সমকোণের চাইতে বড় 3 সমকোণের চাইতে ছোট কোণ, অর্থাৎ মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। এই কোণের মানটা 180-র চাইতে বড় হবে, 360-এর চাইতে ছোট হবে, অর্থাৎ 270-এর চাইতেই ছোট হবে, এরকম কথাই মিন করে। তো এই ক্ষেত্রে আমরা সরল কোণ আর প্রবৃদ্ধ কোণটা গেল, অর্থাৎ 5টা জিনিস চলে গেছে। এখন আমরা পড়বো সন্নিহিত কোণ আর বিপ্রতীপ কোণ। আমরা এখন পড়বো সন্নিহিত কোণ আর বিপ্রতীপ কোণ, অর্থাৎ এরকম এইখানে একটা কোণ আছে, এইখানে একটা কোণ আছে, এই কোণটাকে এ কোণ, এই কোণটাকে বি কোণ বললাম। এ বি সি এই 3টা রেখা দ্বারা এরকম কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই এ কোণের কাছে যেটা থাকবে এটাকে সন্নিহিত বলবো। তাহলে এই এ কোণের কাছে যদি এই দিকে একটা ডি কোণ থাকতো, তাহলে এই এ কোণের সন্নিহিত কোণ ডি কোণ, বাট এই বি কোণের সন্নিহিত কোণ কিন্তু ডি কোণ না। এই বি কোণের সন্নিহিত কোণ এ কোণ, আবার এ কোণের সন্নিহিত কোণ কিন্তু ডি কোণ, আবার এই ডি কোণের সন্নিহিত কোণ কিন্তু বি কোণ না। সন্নিহিত হচ্ছে কাছাকাছি যে কোণটা থাকে, অর্থাৎ সবচেয়ে কাছে যে কোণটা থাকবে সেটাকে আমরা সন্নিহিত কোণ বলবো। অর্থাৎ যে কোণটা একদম কাছে থাকবে সেটাকে আমরা কি কোণ বলবো? সন্নিহিত কোণ বলবো। এখন আসি বিপ্রতীপ কোণ।
তাহলে এখন আমরা 7 নাম্বার যে জিনিস, 7 নাম্বারটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আমরা বিপ্রতীপ কোণে যাচ্ছি। এই বিপ্রতীপ কোণটা বেশ ইম্পর্টেন্ট আমি মনে করি। বিপ্রতীপ কোণ হচ্ছে বিপরীত দিকে, অর্থাৎ দুইটা সরল রেখা যদি পরস্পর ছেদ করে, দুইটা সরল রেখা যদি পরস্পর ছেদ করে, বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করবে, এই এক কোণের একদম বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আমরা বিপ্রতীপ কোণ বলবো। এই সি কোণের একদম বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করবে, এই কোণের বিপরীত, অর্থাৎ এটাকে আমরা বলবো বিপ্রতীপ কোণ। অর্থাৎ এরকম যদি থাকে, এটা এটার বিপ্রতীপ কোণ, এটা এটার বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বলতেছি যে দুইটা সরল রেখা দ্বারা পরস্পর গঠিত ছেদবিন্দুর এক পাশেরটা অপর পাশেরটার বিপ্রতীপ কোণ হয়। তাহলে 7 নাম্বার বিষয়টাও গেল। এখন আসি 8 নাম্বার বিষয়, একান্তর কোণ। একান্তর কোণ আর অনুরূপ কোণ পড়বো আমরা এখন। একান্তর কোণ এবং অনুরূপ কোণ। 8 নাম্বার হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ। আর 9 নাম্বারে আমরা পড়বো অনুরূপ কোণ, অনুরূপ। এই দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, এই দুইটা জিনিসে অনেকেরই ঝামেলা থাকে। একান্তর কোণ কোনটা আর অনুরূপ কোণ কোনটা? একান্তর কোণ কোনটা আর অনুরূপ কোণ কোনটা? অনুরূপ হচ্ছে এরকম, যদি আমরা এরকম একটা জিনিস চিন্তা করি, এর ভিতর অনুরূপটা আগে দেখি। অনুরূপ হচ্ছে এই যে এইটা আর এইটা, এরা হচ্ছে অনুরূপ। এই কোণটা এই কোণের অনুরূপ। তার মানে দুইটা সমান্তরাল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে এদের এক পাশে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলবো? অনুরূপ কোণ বলবো। তাহলে আবার কিন্তু এটাকেও আমরা অনুরূপ কোণ বলতে পারি, এটাকেও কিন্তু আমরা অনুরূপ কোণ বলতে পারি। এই যে কোণটা, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, অর্থাৎ এই যে এই কোণ আর এই কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। বা এই দিকের কোণ আবার হচ্ছে এই যে এই দিকের কোণ, এটাও কিন্তু অনুরূপ কোণ, এটাকে আমরা বলবো অনুরূপ কোণ। এবং একান্তর কোণ কোনটা? একান্তর হচ্ছে একটু ব্যতিক্রম। দেখুন একান্তর, এই যে এইটা আর এইটা, এটা হচ্ছে একান্তর কোণ। এই যে এই কোণ আর এই কোণ যেটা উৎপন্ন করতেছে একান্তর কোণ। তার মানে দুইটা সরল রেখা, মানে দুইটা সমান্তরাল রেখাকে একটা রেখা ছেদ করলে এর এক পাশে যে কোণ উৎপন্ন করে তার অপর পাশে যে কোণ উৎপন্ন করে, এই দুইটাকে আমরা কি বলবো? একান্তর কোণ বলবো। তাহলে এই জায়গায় আমি একটা কোশ্চেন দিতেছি, কোনটা অনুরূপ কোণ আর কোনটা একান্তর কোণ একটু বের করতে হবে। আমি বললাম যে এইখানে এই কোণটা হচ্ছে এ, এটা হচ্ছে বি সি ডি ই এফ জি এইচ। এখন আমি বললাম সি আর এফ এরা পরস্পর কি কোণ উৎপন্ন করে? সি এবং এফ, এই যে সি এবং এফ এরা পরস্পর কি উৎপন্ন করে? এরা পরস্পর একান্তর কোণ উৎপন্ন করে। আবার যদি আমি বলি এটা ই, আচ্ছা ই এবং বি এরা পরস্পর কি উৎপন্ন করে? এই যে ই এবং বি এরাও কিন্তু পরস্পর একান্তর কোণ উৎপন্ন করতেছে, এরা কিন্তু এই অনুরূপ কোণ উৎপন্ন করতেছে না। অনুরূপ হইতে গেলে বি এবং এফ হইতে হবে, তারপর হচ্ছে এই যে এ এবং ই হইতে হবে, তারপর হচ্ছে জি এবং সি হইতে হবে, ডি এবং এইচ হইতে হবে। তার মানে আমাদের এই জায়গাটা একটু ক্লিয়ার থাকতে হবে, একান্তর কোণ কোনটা, অনুরূপ কোণ কোনটা। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এখন আসি আমরা পূরক আর সম্পূরক কোণ। এই ব্যাপারটা এখন আমরা আমাদের একদম শেষ পার্ট 10 এবং 11 নাম্বার আমরা এই বলেছিলাম যে কোণ আমরা 11টি কোণ দেখব। তাহলে 10 নাম্বার হচ্ছে পূরক কোণ, পূরক কোণ, আর 11 নাম্বার হচ্ছে সম্পূরক কোণ, সম্পূরক কোণ। এই দুইটার পরে আমাদের আজকের ক্লাসটি শেষ হবে এবং পরবর্তী ক্লাসটি আমাদের আবার বৃহস্পতিবারে হবে। তাহলে আমরা এই পূরক আর সম্পূরকের একটু পার্থক্যটা দেখি। দুইটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা আরেকটার পূরক কোণ হবে, একটা আরেকটার পূরক কোণ হবে। তার মানে ফার্স্ট শর্ত, দুইটা কোণ যে থাকবে এই এক কোণ আর বি কোণ, এই এক কোণ আর বি কোণ, এই দুইটা কোণের পরিমাণ কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। এই দুইটা কোণের পরিমাণ হতে হবে 90 ডিগ্রি। আর সম্পূরক মানে দুইটা কোণের পরিমাণ হতে হবে 180 ডিগ্রি। দুইটা কোণের পরিমাণ 180 ডিগ্রি হলে সম্পূরক, আর দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে পূরক কোণ। তাহলে আমরা সম্পূরক আর পূরকের পার্থক্যটা বুঝছি কিনা, যে দুইটা কোণের পরিমাণ এই যে 180 ডিগ্রি হলে, অর্থাৎ এইদিকে একটা কোণ এইদিকে একটা কোণ, এটা এক কোণ এটা বি কোণ, এই দুইটা কোণের পরিমাণ 180 ডিগ্রি হলে সেটাকে আমরা কি বলবো? সম্পূরক কোণ। আর এই দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে সেটাকে আমরা বলবো পূরক কোণ, একটা আরেকটার পূরক। যেমন এ এর পূরক কোণ বি,
বি এর পূরক কোণ এ, আবার এই ক্ষেত্রেও বি এর পূরক কোণ এ, এর পূরক কোণ বি। তাহলে আমি যদি বলি এ কোণের মান 50 ডিগ্রি হলে এ এর পূরক কোণ কত? এ কোণের মান 50 ডিগ্রি হলে এ এর পূরক কোণ 100% 40 হবে, কারণ দুইটার যোগফল 90 হতে হবে। তাহলে এ এর পূরক কোণের পরিমাণ হচ্ছে 40 ডিগ্রি। আমি যদি বলি এ এর সম্পূরক কোণের মান কত, এর এই কোণটাও ধরো 50 ডিগ্রি আছে, তাহলে এই এ এর সম্পূরক কোণের মান কত? সম্পূরক যখন বলছে তাহলে 180 ডিগ্রি থেকে এই 50 বাদ দিব, আর যখন পূরক বলবে তখন 90 থেকে ওই মানটা বাদ দিব। তার মানে আমাকে যদি এরকম একটা কোশ্চেন বলে যে এইখানে এরকম বললো যে একটা সমকোণী ত্রিভুজের এ একটা কোণ 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রি হলে এটার পূরক কোণ কত? এটার পূরক কোণ হবে 30 ডিগ্রি। আবার এইখানে যদি একটা 60 ডিগ্রি হয়, এই 60 ডিগ্রির সম্পূরক কোণ কত হবে? 120 ডিগ্রি। তার মানে ব্যাপারটা হচ্ছে দুইটা ত্রিভুজের মানে দুইটা কোণের পরিমাণ 180 হলে সেটা হবে সম্পূরক, আর দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে সেটা হবে পূরক। তার মানে আমরা পূরক এবং সম্পূরক বের করব কিভাবে? দুইটা কোণের যোগফল দিয়ে। অর্থাৎ একটা কোণের মান যদি দেওয়া থাকে আরেকটা কোণের মান বের করা যাবে। এখন একটু কমেন্টে দিয়ে যান একটা কোণের মান এই এ কোণের মান 45 ডিগ্রি হলে এর পূরক কোণ কত আর সম্পূরক কোণ কত? এর পূরক কোণ কত? পূরক কোণ কত আর সম্পূরক কোণ কত? আপনি অবশ্যই কমেন্ট করে যান এটার আনসারটা। এই একটা কোণের মান 45 ডিগ্রি হলে ওই 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত এবং সম্পূরক কোণ কত? এবং আমার পরবর্তী ভিডিওটি আমার এই ফেসবুক পেজ থেকেই দেখতে পারবেন। সেটা হচ্ছে প্রতি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত 10টায় এটা ফ্রি হবে। আর আমার প্রাইভেট ব্যাচে রাত 11টা থেকে 12:30 পর্যন্ত ক্লাস হবে। তো আপনি যদি প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চান তাহলে আপনাকে পার মান্থ 100 টাকা করে দিতে হবে। আর ওই জায়গায় পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং আপনার প্রবলেমগুলো সলভ করার ব্যবস্থা রয়েছে এবং আমার সাথে কথা বলার অনেকগুলো সুযোগ রয়েছে। তো আপনি যদি ওই কোর্সে ভর্তি হতে চান তাহলে আমার গ্রুপে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কল দিয়ে একটু কনফার্ম করে নিন। একদম নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, একদমই নিউ। তো আমরা ওই নিউ ব্যাচটাতে বেসিক ম্যাথ সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখবো। প্রাইভেট ব্যাচ আর এই পাবলিক ব্যাচটার মাঝখানে অনেক পার্থক্য রয়েছে। আপনি যদি 1 মাস ওইখানে ক্লাসটা করেন তাহলেই পুরোপুরি বুঝতে পারবেন। তো পরবর্তী ভিডিওগুলো আমার এই ফেসবুক পেজ থেকে দেখার আমন্ত্রণ রইল। আর যারা এই ফেসবুকে অ্যাড আছেন বাট ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা একটু কষ্ট করে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এটা লিখে ইউটিউবে সার্চ দিন এবং সার্চ দিয়ে যে চ্যানেলটি আসবে ওই চ্যানেলটিতে দেখবেন আমার ভিডিও আছে কিনা। থাকলে ওই চ্যানেলটা আপনার যতগুলো জিমেল থাকবে সবগুলো জিমেল দিয়ে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। তো পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।